গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। কাল শনিবার, হাফ ডে। সেই শনিবার আজ, শনিবারের সকাল 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 স্নান খাওয়া করে নিয়ে মিল্লাত রাজিয়াকে তাড়া লাগায়, বলে প্রথমে আমরা এক্সচেঞ্জে যাব, পরে লাইব্রেরি, চটপট সেজেগুজে নাও। রাজিয়া বেশ মন্থর। কোথাও বেরোনোর আগে রাজিয়া কখনো এত ঢিলে থাকে না। সেটা দুদিন লক্ষ্য করেছে মিল্লাত। আজ লক্ষ্য করছে রাজিয়ার কোনো উদ্যম নেই, কোনো তাড়া নেই। লক্ষ্য করে বলে, তুমি স্নান করছো না এখনো? কখন খাবে আর কখন বেরোবে? আচ্ছা, আমরা নস্করের অফিস যাব নাকি বাড়ি? রাজিয়া বলে, আগে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করার কথা ছিল। তুমি নবীনাকে চিঠি দিলে না? মিল্লাত বলল, আসলে আলস্য আছে ঠিক কথা, কিন্তু নবীনাকে চিঠি লিখতে আনন্দই পাই। তথাপি কেন লিখিনি শুনবে? আমার রেসিডেন্স যে সীতাহাটি সেটা ভুলতে চাই। সীতাহাটির প্রধান আমাকে নিসার হোসেনের পুত্র আর ভারতের নাগরিক বলে সার্টিফাই করবে। এটা ভাবলে আমার আলস্য আরও বেড়ে যায়। রাজিয়া ক্ষীণ হেসে বলল, কিন্তু তোমার নিজস্ব ঠিকানা কোথায় তুমি জানো না। আজও একজন গ্রামের প্রধানের কাছে তোমার পরিচয় বাঁধা আছে। তার কাছে তোমার নিজের যে পৃথিবী নিজের জন্য তুমি কল্পনা করো, তা নিতান্তই তুচ্ছ। কারণ সেই কল্পনাও তোমার কাছেই খুব অস্পষ্ট। আর আমার কথা যদি বলো, তবে অভিমান করব না। আমার কল্পনা খুব ছোট। তা সত্ত্বেও সেই কল্পনা করতে আমি ভয় পাই। আমি কোথাও পৌঁছতে পারি না। মিল্লাত শুধায়, তোমার ছোট কল্পনাটা কি? আমায় বলবে? না, সেই কল্পনার কথা আমি নিজেকেই বলি না, বলতে পারি না। কেন? কারণ তাতে পাপ হয়। সেজন্য তুমি ভয় পেলে নামাজ পড়ো? পড়ি। কেউ যদি তোমাকে কখনো সাহস দিয়ে বলে ভয় করো না, তখন তুমি কি করবে? আমি তখন আরও ভয় পাব এবং নামাজ পড়ব। আমার সব কথা তুমি বুঝতে পারছো? জানি না, তুমি আমার কথা বুঝতে পারছো সব? না, কারণ তোমার কল্পনার কথা আমি জানি না। তবে কথা বলছো কেন? বলছি কারণ তুমি যে কথা বলে যাচ্ছ। কি আশ্চর্য, মানুষ এমন করেও কথা বলে। কি নিয়ে কথা হচ্ছিল আমাদের? রাজিয়া একটু চিন্তা করে বলল, রেসিডেন্স। মিল্লাত বলল, তাই বা কেন? আমার আলস্য নিয়ে কথা হচ্ছিল। আজ আমার কোনো আলস্য নেই, তুমি আমার সঙ্গে যাবে। রাজিয়া বলল, ঠিক আছে, আলস্য যখন নেই, নীল খাম দিচ্ছি, বসে বসে চিঠি লেখো। সার্টিফিকেট আসুক, নাম রেজিস্ট্রারি করিয়ে নেব, তখন যাওয়া যাবে। আজ থাক। আশ্চর্য। আশ্চর্য বই কি, আমি কোথাও যেতে পারবো না। তুমি কি কারুকে লাইব্রেরি যাবে বলে কথা দিয়েছ? সত্যি করে বলবে? সত্যিই বলছি, তোমাকে আমি মুখ দেখাতে নিয়ে যাচ্ছি না। এত ভয় পাচ্ছ কেন? রিয়াজের সঙ্গে অনেক দিন দেখা হয় না, তোমারও আলাপ হবে। আচ্ছা, তুমি মুখ দেখাতে চাইছো না কেন? রাজিয়া আলনায় জামা কাপড় সাজিয়ে গুছিয়ে রাখছিল। পেছন থেকে ক্ষীণ হাসল। মিল্লাত খেয়ে দিয়ে মৌরি চিবোচ্ছিল খাটে পা ঝুলিয়ে বসে। শরীরের দুপাশে দুহাত ভর দিয়ে খাট চেপে দুলছে। রাজিয়া শুধালো, তুমি বা অত ব্যস্ত হয়ে উঠলে কেন? আমি কি বিয়ের কথা বলেছি? আমার কেমন যেন সংস্কার এসে গেছে, যে আমার মুখ দেখবে তার সঙ্গে আমার বিয়ে হবে না। আমার সেজেগুজে বিয়ে হবে না মিল্লাত, তুমি চেষ্টা করো না। মিল্লাত শুধালো, তাহলে বলে দাও কিভাবে হবে? হবে না, ব্যাস। কিন্তু কেন? মন চায় না। তোমার মন কি চায়? মনটাই তো নেই মিল্লাত, তার চাইব কি? যখন মন চেয়েছিল তখন তো কেউ আমায় দিল না। মন চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু পাইনি। সেই মনের মৃত্যু হয়েছে,
তাকে জবাই করা হয়েছে। মিল্লাত বলল, মনের যদি মৃত্যু থাকে তবে তার পুনর্জন্মও থাকে। বলো, সেই মন কি হলে জীবিত হয়? যা হলে হয় তা তো হবার নয় মিল্লাত। কেন নয় বলো, কেন নয়? তাকে তুমি কোথায় পাবে? কাকে? যে অন্ধকারে কতকাল আগে হারিয়ে গিয়েছে, তাকে কোথায় পাবে তুমি? কে? নাম বলো, আমি খুঁজে এনে দেব। পাবে না, কারণ সে তো আমায় খোঁজেনি। রাধারানীকে রুক্মিণী কুমার খুঁজেছিলেন। একখানা নোটে তিনি তার নাম লিখে রেখে ঝড় বাদলার রাতে হারিয়ে গিয়েছিলেন। আমার রুক্মিণী কুমার কিছুই যে রেখে যায়নি, আমাকে খোঁজেও না। আমি তাকে পাবো কি করে? মনে মনে রাজিয়া বলল, অবশ্যই এক বাক্স গহনা আছে, সে কথা যে কিছুতেই বলা যায় না। হায় খোদা, এ কোন পাপের তিমিরে আমায় ঠেলে দিচ্ছ? আমি কি সত্যি পাগল হয়ে গেছি? মিল্লাত খুক খুক করে হেসে মন্তব্য করল, নস্টালজিয়া, তুমি একটা পাগল। এজন্য সবাই তোমায় জোর করে বিয়ে দিতে চায় বা পারে। সেই জন্যই রুক্মিণী কুমার ভরসা করে কোনো কিছু রেখে যায়নি। ভেরি ইন্টেলিজেন্ট। এমন করে লুকিয়েছে যে তাকে ডেকে একদিন বলতে পারলে না আমি তোমায় ভালোবাসতাম। এই জন্যই আজকালকার সাহিত্যিকরা ওসব রাধারানী তৈরি করে না। আর রাধারানীরাও আজকাল বেশ শেয়ানা, তোমার মতন ব্যাকডেটেডটা। অবশ্য তোমার যুগটা রাধারানীরই যুগ। সেকালে রুক্মিণী কুমার একাধিক বিয়ে করত, যেমন তুমি আমার বুড়ো বাপকে করেছিলে। তাহলে কথাটা দাঁড়ালো তুমি রাধারানী, কেমন? কিন্তু তুমি এত হতভাগ্য, রুক্মিণী কুমারের সামান্য চিহ্নও তোমার কাছে নেই। ভাবছি দাদিমা তোমাকে ভীষণ দুঃখ দিয়েছিলেন, সেই জন্যই গহনা পরতে তোমার কোনো আগ্রহ নেই। কারণ দাদিমা যখন তোমাকে গহনা পরাতে যেতেন তখন তুমি রুক্মিণী কুমারকে মনে মনে খুঁজে বেড়াচ্ছ। আমি খুব লজ্জিত ফুলবউ, তোমাকে যে সামান্য সাহায্য করব তারও কোনো সুযোগ আমার নেই। আমি খুবই দুঃখিত। বিশ্বাস করবে কিনা জানি না, নিজেকে আমার এখন খুবই অসহায় মনে হচ্ছে। যাই, ঘুরে আসি। একটা দীর্ঘ শ্বাস ফেলল মিল্লাত। রাজা আলনা ধরে দম নিচ্ছিল, নিজেকে সংবরণ করছিল। দুই ঠোঁট থরথর করে কাঁপছিল, গলা দিয়ে স্বর ফুটছিল না। কোনো মতে কাঁপতে কাঁপতে উচ্চারণ করল, একটু ও ঘরে যাও, আমি যাব। এ ঘরে এসে মিল্লাত ভাবল, আমি কি বোকা। ভেবে সে চমকে উঠল। তার বুকের ভেতর কেমন এক ভয় ঢেউ তুলতে লাগল। হঠাৎ মনে হলো দেওয়ালের মধ্যে মিশে থেকে তার মৃত পিতা তাকে দেখছেন। মিল্লাত টেবিলে রাখা ঢাকনা ঢাকা জলের গেলাস ঠোঁটের কাছে তুলে এনে দ্রুত নামিয়ে ফেলে সহসা দেওয়ালে সে জল ছুঁড়ে মেরে বলল, আই হেট ইউ, ঘৃণা করি। প্রধানকে বলবে আমি তার সার্টিফিকেট চাই না, না চাই না। মনে রেখো, আমি তোমার কোনো কিছু চাই না। আমি তোমার কেউ না, না কেউ নই, কোনো কিছু নই। দাঁত দিয়ে অধর খামচে ধরে মিল্লাত, শরীর কাঁপে। দুই চোখে অভিমানে, ক্রোধে, অপমানে, ধিক্কারে অশ্রুর ক্ষীণ ছায়া চিকচিক করে। দম বন্ধ হয়ে আসে তার, অভিমান হয়, ক্রোধ হয়। বলে, না, কেউ নই আমি। রাজে আধ ঘণ্টা বাদে ওকে ডাক দেয়, এসো, আমি তৈরি। রাজিয়ার প্রতিমা দেবীর মতন ঝলকায় সোনায় ও সৌন্দর্যে। মিল্লাতের মুখ ভার ভার। দুপুর গড়িয়ে যাচ্ছে, যেতে যেতে 2টো বেজে যাবে। 2টোয় লাইব্রেরি খোলে। আজ বিকেলে কি মবিন আসবে সেখানে? মবিন কি আগের মতনই আসে? রোজ নয়, তবে আসে। মবিন বলছিল মিল্লাতকে, মিল্লাত কেন একেবারে লাইব্রেরি ছেড়ে দিল, কেন যায় না? মিল্লাত বলেছিল, যাব। আজ তাই মিল্লাত যাচ্ছে। ওরা রিকশায় উঠল। পাশাপাশি বসে শরীরের স্পর্শে রাজিয়া কেমন রক্তে বিচলিত হয়। আরও ঘনিষ্ঠ হতে মন চায়। সে পাশে রুক্মিণী কুমারকে দেখে, মনে মনে বলে, আমি রাধারানী,
আমায় চিনতে পারছো না? কেন অত মুখ ভার করে আছো? একদিন রুক্মিণী কুমার রাধারানীর কাছে এলো। ওদের কথা হতে লাগলো। কত ভয় তখন! রাধার ভয়, রুক্মিণী কুমারের ভয়। আমাদের ভয় তারও চেয়ে তীব্র, মিল্লাত। পাছে চিনে ফেলি। ওদের ভয় ছিল, চিনতে পারবে তো? ভয় ছিল যাকে চাই, যেমন করে চাই তেমন করে তাকেই পাবো তো? আমরা যত চিনতে থাকি ততই ভয় বাড়ে, ততই অচেনা হয়ে যাই। তখন একটি সিদ্ধান্ত কেবল বাকি থাকে। রুক্মিণী কুমার বলে কেউ ছিল না, রাধাও ছিল না। বরং চিনতে না চাইলেই সে থাকে। সে মানে রুক্মিণী কুমার হতে পারে। মিল্লাত ভাবছিল, দাদিমা যাকে জোর করে স্বপ্নও দেখাতে চাইতেন তার একটা রুক্মিণী কুমার ছিল। দাদিমা বোঝেননি। আর আমি কিনা ভেবেছিলাম আমি সেই রুক্মিণী কুমার। গল্পের শেষে বঙ্কিমচন্দ্র এই ধারা কি একটা রহস্য সৃষ্টি করলেন? তা বেশ তো, কিন্তু মানুষের সৃষ্টির কিনারা আছে। পয়গম্বরের সৃষ্টি বিধানের কোনো কিনারা রাখেনি মানুষ। বাবা বলতেন, হাদিসে আছে, কম বয়সী বালিকাদের বিয়ে করো, কারণ তাদের মুখের ভাষা মিষ্টি, ব্যবহার ভালো, তাদের তলপেট গর্ভধারণের পক্ষে প্রশস্ত, তারা অল্পে সন্তুষ্ট হয়। কিন্তু বাবা জানতেন না, তারা প্রত্যেকেই এক একটা রাধারানী। তারা রুক্মিণী কুমার ছাড়া সন্তুষ্ট হতে পারে না। ভাই মবিন, তুমি ভাই রাজিয়া দেখেছ, রাধারানী দেখো নাই। আজ তোমাকে যা দেখাতে চলেছি তা কিন্তু রাজিয়া নয়, অতৃপ্ত কিন্তু বিকৃত নয়। বঙ্কিমবাবু আমার সাক্ষী, তিনিই বলবেন। ওরা রিকশা থেকে নেমে চায়ের দোকানে ঢোকে, চা খায়, স্রেফ চা। দোকানের খদ্দেররা ওদের দুটিকে বেশ সম্ভ্রম আর আকুল চোখে দেখতে থাকে। মিল্লাত ঝোঁকের মারে দামি একটা প্যাকেট সিগারেট কিনে ফেলে। ফের রিকশায় ওঠে, সিগারেট ধরিয়ে বলে, কিনলাম, এমন দামি পোশাকে 4 মিনিট চলে না। পথে যদি তোমার রুক্মিণীবাবু দেখেন একদম ভড়কে যাবেন। অবশ্য তিনি তো চিনতেই পারবেন না। যাকগে, দেখো পাগলামি করো না, ভালো হবে না সত্যি। ভালো যে হবে না তা আগেই জেনেছি, কপালে অনেক দুঃখ আছে। মনে করো? নিশ্চয়। রিকশাওয়ালা একবার পেছন ফিরে দেখল। মিল্লাত সঙ্গে সঙ্গে অন্য কথা বলল, লাইব্রেরিখানা একেবারে শহরের বাইরে। রাজিয়া বলল, কেউ যদি বোকার মতন দুঃখ করে তাহলে করার কি আছে? মানে? বোকা তো মানেও বোঝে না। কিসের? কোন গল্পের কি মানে? ও, ও করলে করলে তো? হ্যাঁ, মানে কিছু তুমি বুঝলে না? মিল্লাত আবার বলল, ও। রাজিয়া খিলখিল করে হেসে উঠল। মিল্লাত চুপ, ভাবছে কি যে রহস্য না, অতএব তিনিই বলবেন। ওরা লাইব্রেরির গেটে এসে নামে, কিন্তু তিনি কিছুই বলেন না। গল্পের শেষে গিয়ে তিনি সব কথাই নায়ক নায়িকার বলবার জন্য জায়গা ছেড়ে দিয়ে একেবারে চুপ। ভাবখানা যেন ওরাই বলুক, আমি আর কি বলবো। গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে ওরা। সিঁড়ি ভেঙে দোতলার উপরে দেখে তালা ঝুলছে। তাবৎ বাড়ি নিস্তব্ধ। কি ব্যাপার, লাইব্রেরি বন্ধ কেন? আজ কি বার? আজ শনিবার, হাফ ডে। মবিনের দোকান বন্ধ, তাই তো? না, আজ তো লাইব্রেরি বন্ধ থাকে না। তাহলে খোলার সময় এখনো হয়নি। ঘড়ি দেখল মিল্লাত, 2টো বেজে গেছে। তাহলে ওরা নিচে নেমে এসে দেখতে পায় পাজামা পাঞ্জাবি পরা, মুখে প্রায় অমুসলিম দাড়ি গোঁফ, পাতলা চেহারার অসম্ভব ফর্সা রিয়াজ লম্বা পা ফেলে পকেটে দুহাত ঢুকিয়ে আনমনা হেঁটে আসছে এদিকেই। গেট পেরিয়ে ঢুকে এলো। সোজা এসে সামনে দাঁড়িয়ে মিচকি হেসে বলল, কতক্ষণ? আজ কিন্তু ছুটি। আমার আসার কথা নয়, তবু তোমাদের জন্য আসতে হলো। চলো উপরে যাওয়া যাক। ফলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো রিয়াজ। মিল্লাত ও রাজিয়া
রিয়াজকে অনুসরণ করে উপরে উঠতে লাগল। মিল্লাত কৌতূহলীতে প্রশ্ন করল সিঁড়ি ভাঙতে ভাঙতে, আমাদের জন্য আসতে হলো কেন? বারে, আসতে হবে না বলছো? না, মানে আমাদের জন্য বলছো কি না? শুনে মনে হচ্ছে আমরা এসেছি শুনে এলে। না, শুনে নয়, দেখে। তোমরা রিকশায় যখন কথা বলতে বলতে চৌমাথা ক্রস করছো, আমি তখন ননার দোকানে চা খাচ্ছি, তাই বলছি দেখে আসছি। রিয়াজ চাবি দিয়ে দরজা খুলে ফেলে তারপর ভেতরে ঢুকে আসতে বলে মিল্লাতকে। তারপর বলে, আসুন, আপনিও আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? রাজিয়াও পিছু পিছু ঢোকে। রিয়াজ একটি লম্বা টেবিলের সামনে গিয়ে বলে, এটা লাইব্রেরির বৈঠকখানা, আজ লাইব্রেরি খুলব না, ছুটি বলে। গতকাল লাইব্রেরির জন্মদিন গেছে, উৎসব ছিল, খাটাখাটনি করেছে সবাই, আজ তাই বন্ধ। আজ দু একজন ভুল করে এসে ঘুরে যাবে, যেমন মবিন। অবশ্য তোমাকে দেখে মবিন আড্ডাও দিতে পারে। আমার সঙ্গে মবিনের আজকাল আর আগের মতন বনে না, বই নিয়েই চম্পট দেয়। বসুন। রাজিয়াকে আরেকবার অনুরোধ করে রিয়াজ, বলে, আপনারা পাশাপাশি আমার মুখোমুখি বসুন, কথা বলা ভালো হবে। তাছাড়া আপনাদের দুজনকে এই প্রথম একসঙ্গে দেখছি। কবে বিয়ে হলো তোমাদের? আমায় তো কার্ড দাওনি, খানা টানা করনি বুঝি? মিল্লাত লজ্জিত গলায় বলল, বিয়ে এখনও করিনি, করলে অবশ্যই তুমি জানতে। আমি এখনও অবিবাহিত। আমার পাশে যাকে দেখছো উনি অবশ্য বিধবা, আমি ওর বাড়িতে থাকি। তুমি একটু ভুল করছো। রিয়াজও সামান্য লজ্জিত হয়ে বলে, সরি, ভুল হয়েছে, আমার ভাই দোষ নেই, তোমাদের দেখে অন্য কিছু ধারণা করা যায় না। আপনি কি হিন্দু? লজ্জিত রিয়াজ খেয়াল করল না বন্ধু মিল্লা তোর বাড়িতে থাকি বলছে কেন। কথাটার কোনো গুরুত্ব দিল না সে। রাজিয়া খুবই আড়ষ্ট হয়ে পড়েছিল। মৃদু মাথা নাড়ল। তা দিয়ে কোনো উত্তর হয় না। মিল্লাত বলল, না, তা কেন? উনি মুসলমান, নামাজ পড়েন। রাজিয়া এই নামাজ পড়েন বলায় আরও সংকুচিত হয়। মিল্লাতকে চোখের তারায় মৃদু তিরস্কার করে, অর্থাৎ নামাজ পড়ি কথা জানিয়ে কারোকে কতখানি মুসলমান বোঝানোর আদিক্ষেতা কেন? এই চাপা তিরস্কার রিয়াজও লক্ষ্য করে। মিল্লাত হাসে নিচু শব্দে, স্বল্প। রিয়াজও নিঃশব্দ সামান্য হাসি দেয়, বলে, বেশ তো, নামাজ পড়েন সেটা ভালোই তো। আমি ছেলেবেলায় নামাজ পড়ে বন্ধুদের বলে বেড়াতাম। এখন কখনো নামাজ পড়লে অন্যকে ঘন ঘন নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করি। নামাজ পড়লে আমার কেমন একটা অহংকার হয়। আমার মনে হয় মুসলমান পুরুষের তুলনায় মুসলমান মেয়েরা সংখ্যায় বেশি নামাজ পড়ে। কেন পড়ে বলতে পারবে মিল্লাত? ভাববার মতন কথা। অথচ এই মেয়েরাই বেশি দোজখে যাবে, হাদিসের কথা। পুরুষের তুলনায় নারীরাই অধিক দোজখী। একটু থেমে রিয়াজ বলল, তা বলে আপনি লজ্জিত হবেন না। এমনকি এই যে এমন সব অলংকার পাতি পড়েছেন তার জন্য নয়। বাড়ি ফিরে গিয়ে বন্ধুকে মানে মিলুকে কোনোরকম তিরস্কার করবেন না। মিল্লাত বরাবরই কারো পরিচয় গুছিয়ে ঠিক মতন বলতে পারে না। একবার এক মজলিসে গিয়ে একজন পণ্ডিত লোকের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিল, কি বলে শুনবেন? আমার বন্ধু রিয়াজ লেখে, মানে কবি আর কি। কি লজ্জার কথা দেখুন, আমি জীবনে সাকুল্যে 3টের বেশি কবিতা লিখিনি। 2-4টে গদ্য লিখেছি, তাও প্রবন্ধ। সাহিত্য ঠিক নয়। ও বলল আমার বন্ধু কবি, ফলে বুঝতেই পারছেন ও ঠিক পরিচয় করাতে জানে না, তাই না? না, মানে। মিল্লাত আমতা করল। রিয়াজ কিঞ্চিত ধমক দিয়ে উঠল, থামো তো, তুমি কথা বলবে না। আপনাদের সম্পর্ক ঠিক কোথায় পৌঁছেছে বিধবা পরিচয় করিয়ে সেটা আমার সামনে ঢাকবার চেষ্টার কোনো মানে হয় বলুন তো? সোজা বলতেই পারতে আমরা এখনও বিয়ে করে উঠতে পারিনি, ব্যাস। অত ভেবে বিধবা না কুমারী ব্যাখ্যার কি দরকার? হিন্দুর বিধবা হলে তবু কিঞ্চিত কথা ছিল, মুসলমানের বিধবা আবার একটা বিধবা নাকি? এই সুযোগে মিল্লাত প্রসঙ্গকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে চাইল। বলল, মবিন কিন্তু অন্যরকম বলে। কি বলে? মুসলমান বিধবারাও বিধবা, তাদেরও কোথাও কোথাও গুরুতর সমস্যা হতে পারে ক্ষেত্রবিশেষে।
মন খুলে একজন পুরুষের উচিত মরবার সময় বউকে খালাস দেওয়া, মানে মুক্তি দেওয়া, বলল মিল্লাত। রিয়াজ বলল, সেটা আর কতজন দেয় বা নেয়? খালাস তো লোকটিকেও চাইতে হয় আসন্ন বৈধব্যের কাছে, কিন্তু কয়টা মেয়ে বা সেই খালাসের তোয়াক্কা করে? তার মধ্যে কোনো কড়াকড়ি নেই, দিলে হয়, নিলে হয়। আজকাল সেটা যাবার সময় ৮০ ভাই বলার মতন। অবশ্য সেটাও একটা মুসলমানি আদব। খালাস দেয়নি বা পায়নি এমন ঘটনা কই দেখা বা শোনা যায় না। মরবার সময় সবাই হ্যাঁ করে, না করে না। ফলে ওইসব ব্যাপারগুলো আজকাল খুব প্রত্যন্ত গ্রাম ছাড়া উঠেই গেছে, গ্রামেও উঠে যাচ্ছে বলা যায়, তাই না? হ্যাঁ, ঢোক গিলল মিল্লাত। রাজিয়া বলল, না তা নয়, আমার স্বামী আমাকে খালাস দেননি, অনেকে দেয় না। শহর গ্রাম কথা নয়, খুদি ফুপো শহরের লোক, তার শুনেছি এই ধারা হয়েছিল। কিন্তু আমি খালাস নয়, তালাকই চেয়েছিলাম। উনি তালাক দূরে থাক, খালাসও দেননি। এমন ঘটনাও কিন্তু হতে পারে রিয়াজ সাহেব, হয়, খুব হয়। দেখুন, এ দিয়ে যদি কিছু শিখতে পারেন। রিয়াজ বিস্ময়বিদ্ধ গলায় বলে, স্ট্রেঞ্জ, তাহলে তো আপনার সুগন্ধি মাখা ঠিক হয়নি। অলংকার তো আরও খারাপ। হাদিস হলো, স্বামী ছাড়া অন্যের জন্য যে মেয়ে সুগন্ধি মাখে তার নরক অনিবার্য, সে ঘৃণিত। দাঁড়ান বলছি, হাদিসের নাম কার বর্ণনা একটু মনে করি। আসছি আমি। মুবিন এলে বসতে বলবেন। হঠাৎ উঠে রিয়াজ দ্রুত নিচে চলে গেল। চলে যেতেই রাজিয়া চাপা গলায় বলল, আমার একটুও ভালো লাগছে না। তুমি কথা বলতেও ঠিক জানো না। যখন উনি জানবেন আমরা কে, তখন কি হবে? তুমি আমার কাছে থাকো, আমি বিধবা। কথাটা খুব অশ্লীল হয়ে গেছে, একবার ভেবেও দেখলে না? মিল্লাত থতমত করে বলল, না, তোমার কাছে বলিনি, তোমার বাড়িতে বলেছি। বেশ বলেছ, চুপ করো। মা বলতে না পারো, বাপের বউ বললেই তো পারো। না পারো আমি যে তোমার কেউ নই, সেটা বন্ধুকে বুঝিয়ে বললেই তো পারতে। আমার বাড়িতে থাকো বলে তুমি যে কত বড় শত্রু, সেটা তো কেউ বুঝল না। সত্যি বলছি, আমার একটুও ভালো লাগছে না। তাছাড়া তুমি যথেষ্ট শয়তান। মানে? চমকে উঠল মিল্লাত। রাজিয়া বলল, ভাবছ আমি ধরতে পারিনি, তাই না? মুবিন আসবে, সে কথা রিয়াজও জানেন। মানে সবই বলা কওয়া আছে। এখন উঠে চলে গেলে, যদি যাই, তোমার মুখ কোথায় থাকে? ভাবছ পারি না? ছি, তোমার জন্য এমন করে সাজতে হলো। এখন নিজেকে একটা সং ছাড়া কী বা ভাবতে পারছি। জীবনভর এমনি করে সঙ্গে সাজতে হলো আমাকে। কেউ বুঝল না, কেউ না। রাজিয়ার গলা অস্পষ্ট কান্নায় ধরে আসে। মিল্লাতের মুখ কালো হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। মনে মনে রাজিয়া বলে, তোমার বন্ধুর মুখেও কোনো কথা আটকায় না দেখছি। মনে মনে বলা কথার তীর্যক অপাঙ্গ দৃষ্টি ফুটে ওঠে রাজিয়ার চোখে। মিল্লাত সে দৃষ্টির ভাষা অনুধাবন করে মনে মনে উত্তর দেয়, ও যে ওরকম হঠাৎ করে হাদিসের কথা তুলবে তা কে জানত। রিয়াজ ওইরকমই ভারী ব্যঙ্গ নিপুণ ছেলে, সবটাতে রসিকতা। দুজনের পক্ষে পরিস্থিতি ছিল অভাবিত। মিল্লাতের এখন একধারা অস্বস্তি হচ্ছিল, অথচ সে মনে মনে কেমন একটা জেদও অনুভব করছিল। দেখতে দেখতে ৫ মিনিট মতন সময় নিঃশব্দে কেটে যায়। রাজিয়া শুধায়, তোমার বন্ধু অমন হন্তদন্ত ছুটলেন কোথা? মুবিনকে ডেকে আনতে গেলেন নাকি? কি যে বলো না, ও চা বলতে গেছে। বলা তো যায় না, ছেলেরা মেয়ে দেখার ব্যাপারে কেউ কেউ খুব নির্লজ্জ হয়। তুমি ভাবছো এটা একটা প্ল্যান? নিশ্চয়ই ভাবছি। ছুটির দিন, তবু মুবিন আসতে পারে, কথাটা তো শুনিয়ে গেলেন তোমার বন্ধু। আমরাও তো ছুটি না জেনে এসেছি। মুবিন এলেই বুঝি সেটা প্ল্যান হয়ে যায়। তুমি আমাকে এভাবে সন্দেহ করছো কেন? দেখছি ব্যাপারটা খুব ঝকমারি হয়েছে। রাজিয়া আর কোনো কথা বলে না। আরও ৫ মিনিট বাদে সিঁড়িতে দুজন ব্যক্তির উপরে ক্রমাগত ঠেলে উঠে আসা বাক্যালাপ কানে আসে। রাজিয়া রীতিমতো সন্ত্রস্ত হয়ে ওঠে। মিল্লাতের চোখ মুখ ক্রমশ ত্রস্ত দেখায়। একজনের গলা রাজিয়া চিনতে পারছে, সদ্য চেনা রিয়াজ। অন্যজনকেও চেনা যায়,
মেয়েরা খুব সহজে পুরুষের কণ্ঠস্বর আলাদা করে মনে রাখতে পারে। মবিন বলছে, আরে না না, মনে ছিল না তা নয়, মনে ছিল, আজ বন্ধ। তবে একদিনের ছুটি বলে তুমি বাড়িতেই থাকবে সেটা আমার অনুমান। ভাবলাম এই ফাঁকে তোমাকে নিমন্ত্রণ করে এলে কেমন হয়। রিয়াজ বলল, একই দিনে আমরা এমন জুটে যাব ভাবিনি কি না। এসো। ভেতরে ঢুকেই মবিনের দুই চোখ অস্বাভাবিক ধাক্কা খায়। ও যেন এমন সমাবেশের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। রাজিয়ার গায়ের বিজলি ছলকানো উচ্ছলতা, গভীর স্বপ্নীল বিষণ্ণ রূপ একেবারে অচেনা করেছে তাকে। বৈদ্যবাটির বিতাড়িত মেয়েটিকে কোথাও আর চেনা যায় না। মানুষ এত সুন্দর হয়? মবিনের অভিজ্ঞতায় সেই তথ্য নতুন। কিন্তু সেই উজ্জ্বলতার বিকিরণ চোখ সহসা ধাঁধিয়ে যেন বা দিগ্ভ্রান্ত করে। খুব পাশে বসা মিল্লাতের অপ্রসন্ন মুখে ফুটে ওঠা ক্লিষ্ট হাসি মবিনকে বিচলিত করে দেয়। মবিনের হতচকিত চাউনি মিল্লাতের মতন রাজিয়াও লক্ষ্য করে। রিয়াজ বলে, এপাশে বসো মবিন, কফি এলো বলে। ওভাবে দাঁড়িয়ে থাকলে কেন? এদিকে আমার পাশে বসো। একটু আগে ওদের সঙ্গে তোমার কথাই হচ্ছিল। আমার কথা? মবিন বিস্ময় আবিষ্ট গলায় রিয়াজের দিকে যায় এবং পাশে এসে বসে যায়। বলে, আমার কথা কেন? রিয়াজ বাকি দুজনের দিকে দৃষ্টি বুলিয়ে মিষ্টি হেসে বলে উঠল, তুমি আমাদের মধ্যে পুরনো তাত্ত্বিক মানুষ, সমাজ সম্পর্কে ভাবনা চিন্তা করো। পুরনো মানে? পুরনো মানে অনেক দিনের, মানে ট্র্যাডিশনাল, সহিষ্ণু, বেশ ঠান্ডা মাথায় সব কিছু ভাবতে পারো। ও, তুমি আজও তর্ক করতে চাও? কিন্তু আমি তোমার কাছে মাপ চাইছি, আমি তর্ক করতে পারবো না। আমি স্রেফ তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তোমরাও নিমন্ত্রিত, তুমিও আপনি। কার্ড লিখে দিচ্ছি, যাবেন অবশ্যই। কিসের কার্ড মবিন? মিল্লাত প্রশ্ন করে। খতনা, আমার ভাগ্নের মুসলমানি। যাবে, মা বলেছেন। কফি আসে। কফি বাহক ছেলেটি জাগে করে জল আর একটি গেলাস এনেছে। টেবিলে কাপ সিধে করে। রিয়াজ ওঠে। কোথা থেকে আরও একটি কাচের গেলাস জোগাড় করে এনে সেটি টেবিলে রেখে বলে, এটিও ধুয়ে আমাদের নতুন অতিথিকে যত্ন করে জল দাও। বাকি গেলাস আমরা তিনজনে ব্যবহার করব, মানে ধুয়ে ধুয়ে জল খাবো, গেলাস নেই। ধুয়ে ধুয়ে খাবে মানে? মবিন শুধায়। জলটাও আজ উপভোগ্য কি না? মবিন কার্ড লিখে রাজিয়ার দিকে এগিয়ে দেয়। সেটি সেদিক থেকে নিজের দিকে টেনে নেয় রিয়াজ। মবিন বলে, তুমি ওটির উপর আবার লোভ করছো কেন? ওটা কি উপভোগ্য? রিয়াজ ক্ষীণ আহত হয়েও উজ্জ্বল গলায় বলল, দেখো ভাই, আমি সবসময় গম্ভীর থাকতে পারি না। মবিন সঙ্গে সঙ্গে বলল, সেজন্যই সস্তা রসিকতা করো? সস্তা নয়, হালকা। তা তোমার কার্ড লেখাটা বেশ আধুনিক, বেশ উপভোগ্যই বলবো। লিখেছ, বরাবর মিল্লাত রাজিয়া বন্ধু বরেসু। বাহ, খাসা। ঠাট্টা করছো? না হে না, ঠাট্টা করছো কথাটা দেখছি তোমার ম্যানারিজম হয়েছে। ইটস সিম্পল বাট বিউটিফুল, রিয়েলি ভেরি নাইস। দেখো তোমরা, মিল্লাত রাজিয়া বন্ধু বরেসু, চমৎকার। রাজিয়া সহসা কেমন খুশি হয়ে পড়ে। হাত বাড়িয়ে কাঠখানা মৃদু আকর্ষণ করে নিজের দিকে। রিয়াজ সেটি ছেড়ে দেয়। মিল্লাত সেদিকে এক পলকে দেখে বলে, কবে যেন? মবিন জবাব দেয়, পরশু। তা আমার কথা কি হচ্ছিল শুনতে পাই? রিয়াজ হেসে বলল, জানি তুমি শুনতে চাইবে, কিন্তু তোমাকে আমরা কোনো ঠাট্টা করিনি। তুমিই বলেছ মুসলমান বিধবাও বিধবা। আমি আমার বন্ধু কাম বোনটিকে বোঝাচ্ছিলাম ও কেন অমন করে সেজেছে, সুগন্ধি মেখেছে, কারণ ওর স্বামী তো ওকে খালাস দেয়নি। হাদিস বলছে স্বামী ছাড়া অন্যের জন্য সুগন্ধি ব্যবহার নিন্দনীয়। শুধু নিন্দনীয়ই নয়, সেটা পাপ। তা করলে সেই মেয়েকে অবধারিত দোজক যেতে হবে। সাগির। হাদিসের নামটা মনে পড়ল। আমার বাংলা ভাষাকে বিশ্বাস করতে পারো, আরবি আয়াত আমার মুখস্থ থাকে না, হাদিসগুলো আমি বাংলাতেই বলি। মিল্লাত সহসা কেন যেন বলে ফেলল,
কিন্তু ওর স্বামী তো বেঁচে নেই। হ্যাঁ নেই, কিন্তু খালাস তো হয়নি নাকি হে মবিন? আমি কি ভাবি জানো? মবিন চোখে জিজ্ঞাসা ফুটিয়ে রিয়াজকে দেখে। রিয়াজ বলে, আতর আর সুগন্ধি নবীর ভাষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথাও সেটা সিম্বল, কোথাও সেটা বস্তুগতভাবেই আদরণীয়। কি বলবো, ভেরি সিগনিফিক্যান্ট। এর সঙ্গে সেক্স অ্যান্ড বিউটির বেশ রিলেশন আছে, মাখামাখি। আবার সেটা ভীষণ পোয়েটিকও বটে। আতর বা সুগন্ধি, কোথাও সুগন্ধি, কোথাও আতর। যাই হোক, প্রায় একই অর্থে তিনি ব্যবহার করেছেন, কারণ সেই সময় বোধহয় অন্য পারফিউম তেমন ছিল না। তাই আতর বা সুগন্ধি, যাই হোক, সেটা সিম্বল। যেমন উনি বললেন, যদি 2 পয়সা কামাও, 1 পয়সার খাদ্য, 1 পয়সার আতর বা গোলাপ। সেই একই কথা কিনতে বলছেন। আতর কেন? সুন্দর হও। কিন্তু মেয়েরা সুন্দর হবে তার স্বামীর জন্য, কারণ সেই সুগন্ধি কথা বলতে পারে, সেক্সুয়াল অ্যাপ্রোচকে ভাষা দেয়। সেজন্য অন্যের জন্য মাখতে নিষেধ করছেন তিনি। নবী সেই সেক্সোলজির ভাষা আধুনিক মেয়েরাও বোঝে, কিন্তু আজকাল তার মধ্যে সেক্সি থাকে, নবীর বিউটি থাকে না, পোয়েট্রি থাকে না। যাই হোক, আমি বলছিলাম বলে থেমে পড়ে রিয়াজ। চেয়ে দেখে কাঠখানার উপর রাজিয়ার মাথা নুয়ে পড়েছে, চোখ তুলতে পারছে না। হাসতে হাসতে লজ্জিত রিয়াজ বলল, তুমি কিন্তু ভাই ভীষণ লজ্জা পাচ্ছ রাজিয়া, না? তোমার নামটা মবিনের মুখে শুনলাম, কিন্তু তুমি তো একটু আগেই আমাদের বন্ধু হয়েছ। তুমি সুগন্ধি মেখেছ, সেজেছ, সেটা তোমার প্রতিবাদ। নবী দেখলে খুশি হতেন, কারণ তিনি খাদিজাকে বিয়ে করেন, একজন বিধবাকে। মুসলমানদের বিধবা বিবাহের আন্দোলন করতে হয়নি, সব আন্দোলন নবী একাই করে রেখে গেছেন। আমরা ভাগ্যবান যে আমাদের রমা রমেশের কাহিনী লিখতে হয়নি। কিন্তু তুমি কেন সুগন্ধি মাখতে পাবে না, সেই গল্প লেখার কথা আমাদের মনেই ছিল না গতকাল। তোমার প্রতিবাদকে আমি শ্রদ্ধা করি বোন, তুমি মুখ তোলো। মবিনের হঠাৎ মনে হলো রিয়াজ বড় বেশি ন্যাকামি করছে। এদিকে রাজিয়া ধীরে ধীরে চোখ তুলল রিয়াজের দিকে। চোখ দুটি টলটল করছে, পাতলা অশ্রুরেখার উপর ভাসছে যেন। সেই অশ্রুরেখায় গায়ের আলো এসে পড়েছে, অপূর্ব রহস্য ঘিরেছে তাকে। তাকে আর মানবী মনে হচ্ছে না। চেয়ে দেখতে গিয়ে মবিনের চোখ বারবার আটকে যাচ্ছিল। এই মৃদু কান্না জড়িত চোখ মবিনকে দিশে হারিয়ে দেয়। মিল্লাত কিন্তু কিছুই বুঝতে পারে না। সে কেবল মুগ্ধ চোখে রিয়াজকে দেখতে থাকে। হঠাৎ রিয়াজের গলা আরও একটু উপরে উঠে যায়। মানুষ তত্ত্বচর্চা করবে নবীর মতন, আই মিন সৌন্দর্যকে উপভোগ করার জন্য, জীবনকে আরও বেশি ভালোবাসার জন্য, উপভোগের ক্ষমতাকে শুকিয়ে মেরে ফেলবার জন্য নয়। এমন ভালো বিকাল পৃথিবীতে ঢের দিন আসে না। মবিন আর সহ্য করতে পারে না। জীবনের এক অপ্রতিরোধ্য সৌন্দর্য তার দিকে ছুরির নিপুণ ধার হয়ে ছুটে যায়। অন্যদিকে সেই সৌন্দর্যে শান দিতে থাকে রিয়াজের পাগলামি। মবিন শটান উঠে দাঁড়ায়। সামনের কফির কাপ অর্ধভুক্ত পড়ে থাকে। বলে, তাহলে তোমরা যাচ্ছ তো? আপনিও যাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু আমার একটি অনুরোধ রিয়াজ। রিয়াজের দিকে ফিরে বলে মবিন, সব সৌন্দর্যই সব স্থানে সুন্দর নয়। আশা করি ভুল বুঝবেন না। আপনি সেদিন একটু কম সেজে যাবেন। মায়েরা পুরনো যুগের মানুষ, নানিমা থাকবেন, ওরা ফের আপনাকে অন্যভাবে চেনে, মানে খানদানি বউ হিসেবে দেখতে চায়। ওরা বলে আপনি হাজির বিধবা বউ, সেইভাবেই দেখতে চায় আপনাকে। আপনি তা বলে দ্বিধা করবেন না, অবশ্যই যাবেন। নইলে ভাববো মিল্লা তো আমাকে ভুল বুঝেছে। মিলু, তুই যাস? চলি রিয়াজ। এভাবে চলে যাচ্ছি বলে দোষ নিও না, খতনার ব্যাপারে অনেক কাজ পড়ে আছে। চলি, যেও কিন্তু। মবিন দ্রুত পায়ে দরজার মুখে চলে গেছে। তখনই রিয়াজ বলল, তুমি কিন্তু বিধবা বউ কথাটা ঠিক বললে না, ওটা ব্যাকরণগতভাবে ভুল। হয় বিধবা নয় বউ, নাকি? মবিন হেসে ফেলে বলল, মুসলমানরা অনেকে এই ধারা কথা বলে, যা বাংলা ব্যাকরণে চলে না, জীবনে চলে। আমি বলেছিলাম মুসলমান বিধবাও বিধবা, কথাটা মনে রেখো। আসি তাহলে।
মবিন নেমে চলে যায়। জুতোর শব্দ ধীরে ধীরে নিচে লাফিয়ে লাফিয়ে গড়িয়ে গেছে। মবিনের পরিত্যক্ত পরিবেশ অস্বাভাবিক স্তব্ধ হয়ে পড়ে। মিল্লাত বলে, আমরা তাহলে উঠি রিয়াজ, সন্ধ্যা হচ্ছে। না, সন্ধ্যার অনেক দেরি, তবু উঠতেই বলবো, চলো উঠি। রিয়াজ গা তোলে। ছেলেটি কাপ গেলাস গুছিয়ে নেয়। মিল্লাত আর রাজিয়া উঠে পড়ে, নেমে আসে। পথে এসে দাঁড়ায় ওরা রিকশার জন্য। রিয়াজ হঠাৎ বলে ওঠে, বনে না কেন বলেছিলাম দেখলে তো, তোমাদের ব্যাপারেও ভারী উন্নাসিক। বিধবা বউ কথাটা বোধহয় বলে গাঁ ঘরে, হবেও বা, কিন্তু তখন কথাটা ওর মন থেকে বেরিয়ে এসেছে। যাও, চলে যাও, 10 মিনিট হেঁটে, না প্রায় 20 মিনিট হাঁটলে তবে রিকশা পাবে। আজ লাইব্রেরি বন্ধ বলে সব রিকশা কোর্টের ওখানে জমে আছে। বোন রাজিয়া, তুমি ভাই আমাদের মার্জনা করবে। আমরা কখনো বিধবাদের হয়ে আন্দোলন করিনি, তুমি আমাদের সাহায্য করবে। আমি কি সাহায্য করব বলুন, আর আন্দোলনই বা কিসের? সেটা একদিন বুঝে বলবো তোমাকে, আজ নয়। তুমি নিজে একটা আন্দোলন। মিল্লাত আর রাজিয়া হাঁটতে শুরু করে। ওদের দিকে চেয়ে তখনও রিয়াজ দাঁড়িয়ে থাকে, পলক ফেলে না। রাজিয়া নিজে যে একটা আন্দোলন, সন্দেহ কি, ভাবছিল মিল্লাত। কিন্তু মনে তার একটি অন্য আন্দোলন চলছিল। আজকার আলাপ পরিচয়ে কথাবার্তা যেভাবে ভেবেছিল তার কিছুই তো হলো না। ওর মনে একটা জেদ ধরে গেছে। মবিনের কাছে রাজিয়াকে গ্রহণযোগ্য করানো তার যেন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এই দায়িত্ব কোথা থেকে কিভাবে মনের মধ্যে চলে এসেছে, কেন সে এরকম করছে, তার স্পষ্ট ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। তার মন বলে, বাপের জীবন পদ্ধতির মধ্যে যে মেয়ে মানুষকে নিয়ে নিকৃষ্ট কতক অনুভূতি ছিল, তা ছিল তামসিক ও পাপবিদ্ধ, এবং সেই পাপাচার নিয়ে তার নিজস্ব বিচারের, তা কোনো ঈশ্বর সংক্রান্ত ধর্মবোধের সঙ্গে যুক্ত নয়। ফলে সেখানে জমে উঠেছে এক নিরাবয়ব তামাসিকতার বিরোধ। সেটি হয়েছে কোনো উচ্চতর সভ্য কল্পনার কারণে। সেই কল্পনাও তার আপন জীবনকে ঘিরে। মনে হচ্ছে তার কিছু প্রায়শ্চিত্ত দরকার, আলো দরকার। আলোর এক নিমগ্ন পরিস্ফুটন হয় যদি সে রাজিয়াকে একটি সুসভ্য জীবন দিতে পারে, কোনো ভালোবাসার জীবন। কারণ রাজিয়া শুধু বাড়ি দখল করে কোনো আশ্রয় চায় না, সে তার ভালোবাসাকে অন্বেষণ করে ফিরছে। এই ধরনের একটি মনকে আবিষ্কার করার পর সেই মনের সৌন্দর্যকে মবিনকে চেনানো যে কোনো শিক্ষিত মানুষের দায়িত্ব হয়ে দাঁড়ায়। মবিনকে বা মবিনের মতন আর 5 জনকে। কিন্তু মবিন যেন চিনতে পারছে না। বাইরে রাজিয়া যত সুন্দর, মনে ততোধিক। এ কথা কি তার রাধারানীর গল্পে প্রমাণিত হয়নি? রুক্মিণী কুমার কোনো নির্দিষ্ট মানুষ বা মানব আকৃতি নয়, সেটা একটা ধ্যান মাত্র। হ্যাঁ রাজিয়া, তুমি মনে করো আমি তোমার গল্প বুঝতে পারিনি, তাই কি? রাজিয়ার কথায় মিল্লাতের আত্ম আলোচনা ছিন্ন হয়ে যায়। পাশাপাশি ওরা হাঁটছে। রাজিয়া জিজ্ঞাসা করে, রিয়াজ কি করেন? দেখলে তো, চাকুরি। আর কি করেন? লেখে। আর কি? আর না, কোনো সংসার করে না, বিয়ে করেনি। কেন? কখনো বলে না, প্রশ্ন করলে গম্ভীর হয়ে থাকে। কেন? সেটা ওকে শুধিয়ে নিও। আবার ওরা হাঁটতে থাকে কিছুক্ষণ চুপচাপ। ফের প্রশ্ন করে রাজিয়া, পরশু নেমন্তন্নে যাচ্ছ তাহলে? কেন, তুমি যাবে না? কিছুক্ষণ উত্তর দেয় না রাজিয়া। মিল্লাত জিজ্ঞাসা করে, কথা বলছো না যে? কি বলবো? যাবে না? রিয়াজ বোধহয় আসবেন। ও খুব ভুলো, আসতেও পারে। কেন, তার সঙ্গে তোমার যাওয়া নির্ভর করছে নাকি? না, তা নয়। আমি ভাবছি, বেচারি আমাকে চিনতেই পারেননি। পেরেছে। কি করে বুঝলে? তোমার নাম বলল, নিশ্চয় মবিন সব বলেছে। কফি বলতে গিয়ে কথা হয়েছে তখন নিচে। সব নাও বলতে পারে, কারণ সব কথা জানার পর তার কিছু বিকার চোখে পড়ল কি না। ওর নির্বিকার থাকার ক্ষমতা আমাদের চেয়ে বেশি।
এবার ওরা দীর্ঘক্ষণ কথা বন্ধ করে কোর্টের কাছে পৌঁছে যায়। রিকশায় উঠেই রাজিয়া বলে, তোমার বন্ধু মবিন আমায় দেখে এতই বিচলিত হয়ে পড়ল যে তখন খারাপ লাগলেও এখন হাসি পাচ্ছে। লাইব্রেরিতে ঢোকার আগে আমরা আছি জেনেও নিজের দুরবস্থা গোপন করতে পারল না। বেশ চমৎকার লোক, রেগে যাচ্ছিল। মিল্লাতের চোখ মুখ কেমন এক সূক্ষ্ম ভাবনায় মুহূর্তে রক্তাক্ত হয়ে উঠল। ওকে লজ্জিত দেখালো। রিকশা চলতে শুরু করলে রাজিয়া বলল, পরশু একবার যেতেই হয় তাহলে। হাজার হোক আমিও তার বন্ধু স্থানীয়, কি বলো? মিল্লাত বুঝতে পারল রাজিয়ার মন চঞ্চল হয়ে আছে, আঘাত লেগেছে অনিবার্য। মিল্লাত আরও লজ্জিত হয়ে উঠল। তখন জেদ আরও চেপে বসল তাকে। মনে মনে বলল, তুমি নিশ্চয় একটা আন্দোলন ফুলবউ, স্বীকার করি। রাস্তায় প্রচণ্ড ভিড়, অফিস আদালতের ভিড় যাকে বলে। 4:30 বেজে গেছে। চারদিক থেকে কুলকুল করে অজস্র স্রোত এসে রাস্তায় নামছে। রিকশাওয়ালা ভিড় ঠেলে যেতে পারছে না। সিট থেকে নেমে একটু একটু গড়িয়ে নিয়ে চলেছে। এমন সময় বাহারপুরের 2-3 জন স্বল্প চেনা লোককে দেখতে পায় রাজিয়া। সঙ্গে আরও কেউ। কোনো দলবল আছে কিনা রাজিয়া বুঝতে পারে না। লোকগুলি রাজিয়াকে দেখে ফেলেছে। ভিড় ঠেলে হাতের ইশারা করে ওরা রিকশার কাছে পৌঁছতে চাইছে। হাত নেড়ে কি বলছে বোঝা যায় না, বোধহয় থামতে বলছে। ভিড়ের চাপ আরও বাড়তে থাকে। তবু রিকশাওয়ালা কোনো মতে খানিকটা পথ করে নেয়। ফুটপাথে নামিয়ে ফেলে রিকশা, একটু একটু করে গড়ায়। হঠাৎ খানিকটা ফাঁকা পথ পেয়ে সেটুকু ঠেলে আনে দ্রুত। ফুটপাথ থেকে উঠে পড়ে। তখন আরও খানিক ফাঁকা রাস্তা। কিঞ্চিত দৌড়ে ছুটে যেতে যেতে লাফিয়ে সিটে উঠে বসে, চালাতে শুরু করে। হঠাৎ রাজিয়া পেছন ফিরে লোকগুলোকে দেখবার চেষ্টা করে। ওরা ছুটে আসছে। রাজিয়া রিকশাওয়ালাকে বলে, আরও একটু টেনে চলো ভাই। রিকশাওয়ালা আরও খানিক গতি বাড়িয়ে দেয়। ওরা আরও কিছুক্ষণ ছুটে এসে বুঝতে পারে ধরা যাবে না। ওরা থেমে যায়। রাজিয়া বারবার পেছন ফিরে দেখছিল। ঘাড় ঘুরিয়ে দেখে মিল্লাত জানতে চায়, কি দেখছ অমন করে? রাজিয়া উত্তর দেয়, কিছু না। কি ভয়ানক ভিড়, রোজই কি এই ধারা হয়? মিল্লাত জবাব দেয়, হ্যাঁ, কলেজ, কোর্ট, হাসপাতাল, সিনেমা, এসময় রোজই রাস্তায় জ্যাম, চারিদিক থেকে চাপ হয়। রিকশা চলছিল। ঠিক 1 মিনিটও হয়নি, রিকশার পাশে একজন সাইকেল চালক মাঝবয়সী অফিস বাবু এলেন। সাইকেল চালিয়ে চলেছেন। বললেন, ওরা আপনাদের খুব শাসাচ্ছে, রিকশা থামাতে বলছে। কি হয়েছে? দেখে নেব বলে লাফাচ্ছে দেখলাম, কি ব্যাপার? কে, কারা? এই থামো তো, বলে ওঠে মিল্লাত। পেছন ফিরে দেখে রিকশার গতি কমে যায়। মিল্লাত নেমে পড়ার উপক্রম করতেই রাজিয়া বাধা দেয়। হাত চেপে টেনে ধরে নিরস্ত করতে করতে বলে, ওরা যা ইচ্ছে বলুক, গায়ে পড়ে কোনো কিছু করতে চেও না, নামবে না তুমি। এই রিকশা চালাও তো, থামলে কেন? কিছু লোক মুহূর্তে রিকশার দিকে কি হয়েছে জানতে ছুটে আসে। ওরা পেছনে ভয়ানক তর্জন করছে। সাইকেলওয়ালা সাইকেল থেকে নেমেছে। অবশ্য নামার কোনো প্রস্তুতি ছিল না। লোক ছুটে আসায় নামতে বাধ্য হয়েছে। জোরে জোরে বলল, দেখুন, অযথা বাহাদুরি করতে যাবেন না, চলে যান। মিল্লাত জোর করে নেমে পড়েছিল। বাহারপুরের ওরা এগিয়ে আসছে। ভিড় বেড়ে যাচ্ছে দেখে একজন মিল্লাতকে পথ আটকে ধরে এনে রিকশায় উঠিয়ে দেয়। বলে, আরে মশাই, সব নোংরা ছেলে পেলে, একটা হুজ্জত করবে, খামোখা গায়ে মাখছেন কেন? উঠুন। এই শালা বিশে, হা করে দাঁড়িয়ে পড়লি কেন? চালিয়ে চলে যা। জানিস তো কিসে কি হয়? গতকাল এখানেই 2টো জখম হয়েছে। মিল্লাত গজগজ করতে করতে উঠে পড়ে। হঠাৎ তার মনে হয়েছিল লোকগুলো গায়ের এবং হয় বৈদ্যবাটির নয় বাহারপুর। মনের মধ্যে সহসা এই কথা খেলে যেতেই ও উত্তেজিত হয়ে নেমে পড়েছিল। রাজিয়া যখন বারবার পেছন ফিরে দেখছিল তখনই সন্দেহ হয়, কারণ ওদের হাতের ইশারা মিল্লাতর দৃষ্টি এড়ায়নি। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু রিকশা থেমে যাওয়ার পর তার মাথাটা গরম হয়ে ওঠে। তা সত্ত্বেও ওইভাবে নেমে পড়ার মধ্যে একটা নম্র ক্ষোভ ছাড়া কোনো অভদ্রতা প্রকাশ পায়নি।
তার নিজেরও হঠাৎ কেমন একটু ভয় হয়েছিল, কারণ শহর এখন সমাজ বিরোধীরাই শাসন করছে। গায়ের মাকড়া কিংবা শহরের মস্তান গলাগলি হয়ে আজকাল নতুন টিম তৈরি হচ্ছে। শহরের মস্তানির ঘোলা স্রোত গ্রামের দিকে হুড়হুড় করে ঢুকে গিয়ে গাগঞ্জেও নয়া মস্তান বাহিনী গড়ার জন্য ষণ্ড নাগরিক ইজ্জত সম্পর্কে লোভ জাগিয়ে তুলছে সমাজ বিরোধীদের মধ্যে। মিল্লাত ভাবছিল শহর থেকে গায়ে সভ্যতা যেতে গিয়ে ভারী লজ্জা পায়, কিন্তু তার কদর্যতা ক্যান্সারের মতন সাহসী। বন্যার মতো জিভ দিয়ে মাটি চাটতে চাটতে ছোটে। তার সঙ্গে গ্রামের নিজস্ব আতঙ্ক আর বাহাদুরি তো বাহারপুর কম জানে না। রিকশাওয়ালা বলল, দিনের বেলা গুলি খেয়ে 1 সপ্তাহ আগে এক শালা মস্তান হজম হয়ে গেল, পাল্টা অ্যাকশন এখনো হয়নি, কখন যে লাশ পড়বে বলা যায় না। সন্ধ্যার পরই দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরাও বেশিরভাগ গাড়ি বন্ধ করে দিই। প্রাণের মায়া বড় জিনিস। রাজিয়া বলল, তুমি আর কথা বলো না, তাড়াতাড়ি চলো। রিকশাওয়ালা আরও গতি বাড়িয়ে দেয় সামান্য। বেশ কিছু দূর আসার পর প্রায় অবরুদ্ধ গলায় রাজিয়া বলে, আমি আর সহ্য করতে পারছি না মিল্লাত। গল্পের বাক্স পাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ এর 5ম পর্ব।